শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। নিশুতি রাতে এক পরাস্ত রমণীর আহত চিৎকারে জাগ্রত হয়ে ওঠে সমগ্র প্রকৃতি। নিশাচর জন্তু জানোয়ারের অযাচিত হুঙ্কারে ধরফরিয়ে ডানা ঝাপটায় ঘুমন্ত পক্ষীকুল। নিগুড় চিৎকারে গলার স্বর ভঙ্গুর হয়ে ওঠে ঈশানীর। দম আটকে শ্বাসতন্ত্রের কার্যক্রম মুহূর্তে স্তব্ধ হয় কণ্ঠনালীর আগায়। ফলস্বরূপ ব্যাকুল চিত্তে এদিক ওদিক চোখ বোলায় মেয়েটা। জনমানবহীন নির্জন হাইওয়ে, রাস্তার দুধারে ঘন জঙ্গল আর ছোট বড় পাহাড় ব্যতীত কোনো লোকালয়ের উপস্থিতি নেই। কয়েক ক্রোশ ব্যতিরেকে ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো পুরোপুরি আচ্ছাদন করতে পারে না বিস্তৃত সড়কের ভয়াল তমসাকে। অমানিসার আকাশের চাঁদের দেখা নেই। অগ্রাসী আধারের অশরীরে যেন মাথাচাড়া দিয়েছে সড়কের দুধারে। প্রগাঢ় আধারের বুক চিরে কেবল রক্তিম দাবদাহের অসহনীয় উৎপীড়ন। বিলাসবহুল রোলস রয়েলটা দুমড়ে মুচড়ে একীভূত হয়ে খেলনা গাড়ির মতোই পড়ে আছে কিনারায়। তিমিরে ঢাকা ভয়াল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জঙ্গলের অদূর থেকে ভেসে আসা হুতুম প্যাঁচার বিদঘুটে আওয়াজে আচমকা বুকের রক্ত চলকে ওঠে ঈশানীর। দ্বিতীয় দফায় চারিদিকে তাকিয়ে নিশ্চিত করে নেয় নিজের অবস্থান। রাস্তা থেকে অনেকটা নিচে ঝোপঝাড়ের মাঝে একটা কর্দমাক্ত স্যাঁতস্যাঁতে খাদে ভেঙে চুরে পড়ে আছে ও। এখান থেকে তড়িঘড়ি করে বয়ে ওঠা মুশকিল বললে ভুল হবে, একেবারে অসম্ভব। অগত্যা নিজের জায়গায় অনড় থেকে ভগ্ন সরে ফ্যাঁসিয়ে ফের এরিসকে ডেকে ওঠে ঈশানী। অরণ্য, অরণ্য, শুনতে পাচ্ছেন? ঈশানীর ক্ষীণ আওয়াজ আদৌ রাস্তা অবধি পৌঁছেছে কিনা সন্দেহ, যার দরুন ফাঁকা মস্তিষ্ক আর প্রবল ব্যতিগ্রস্ততায় খানিকক্ষণ নৈশব্দে অতিবাহিত হয় সেখানেই। অতঃপর ল্যাম্পপোস্টের টিমটিমে আলোতে নিজের শরীরের দিকে লক্ষ্য করে ডুকরে কেঁদে উঠে মেয়েটা। বনবিচুটি আর কণ্টকের আঘাতে মোলায়েম হাত পাগুলো ছিঁড়ে খুঁড়ে একাকার। এ কোথায় নিয়ে এলো এরিস তাকে? এরিস নামটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে আটকালো ওর। তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেয়ে আরেক দফা ধরফরিয়ে ওঠে ঈশানী। মনের মাঝে দানা বাঁধে তীব্র আশঙ্কার তুফান। এরিস ঠিক আছে তো? এই তো কিছুক্ষণ আগেই এতগুলো কথা বলেছিল এরিস। মেপে মেপে কথা বলা লোকটার মুখে অমন সহজ স্বীকারোক্তিতে বাকরুদ্ধ হয়ে পড়েছিল ঈশানী। ঘৃণার প্লাবনে পোক্ত ব্যারিকেড টেনে দিয়েছিল আবেগাস্ত্র। বাকশক্তিহীন এক নাজুক কবুতরের ন্যায় শুধু চেয়ে থেকেছিল অনিমেষ। অন্তর্গহ্বরে কোথাও একটা অনিশ্চয়তার অনুভূতি হয়েছিল বটে, যেন ভেতরের সত্তা চেঁচিয়ে বলছিল, মাফিয়া বস আমাকে কেন চাইবে? সে তো ভালোবাসতে জানে না, সে তো হৃদয়হীন অন্ধকার গোলক ধাঁধা মাত্র। তাহলে কিসের এই অনুভূতি? কেনই বা হুট করে এত নমনীয়তা তার? ওই কড়াপড়া শুষ্ক হৃদয়ে আদৌ কি প্রলয়ের বর্ষণ নামানো সম্ভব? ওয়েল, ভালোবাসা সব পারে, সেটা কিছুক্ষণ পরেই টের পেয়েছিল ঈশানী, যখন ওই হৃদয়হীন জানোয়ারটা নিজের সিট বেল্টের পেছনে এক মুহূর্ত সময় অতিবাহিত না করে ঈশানীর সিট বেল্ট খুলে দিয়েছিল। নিজের জীবনের পরোয়া না করে ঈশানীকে বাঁচিয়েছিল। তারপরই ভয়াবহ সেই বোমা বিস্ফোরণ। খানিকক্ষণ আগের কথা ভেবে হতচকিত হয়ে পড়ল ঈশানী। ক্লান্ত শরীরের সবটুকু সংকীর্ণতা ভুলে মুঠিবদ্ধ করল দুহাত। মনোবল স্থির রেখে দাঁড়ালো ধীরে ধীরে। রাস্তার পানে নজর বুলিয়ে দৃঢ় স্বরে বলে উঠল, এরিসের কিছু হতে পারে না। যে করেই হোক এখান থেকে উঠে তাকে ঠিক খুঁজে বের করব আমি। এক মুহূর্তের জন্য প্যান্ট হাউসের বিভৎস স্মৃতিগুলো ভুলে গেল ঈশানী। ভুলে গেল এই মানুষটাকে ও ঠিক কতটা ভয় করে। আজ থেকে বছর খানেক আগে তার আগমন ওর সাবলীল জীবনকে ঠিক কীভাবেই না লণ্ডভণ্ড করে দিয়েছিল প্রলয়ের তাণ্ডবে। অথচ সেই নিষ্ঠুর হৃদয়ের মরীচিকার সম্রাটের সামান্য অনিশ্চয়তার কত গভীরভাবেই না চিন্তিত করে তুলেছে রমণীকে। প্রাকৃতিকভাবে মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। ঈশানী তার জ্বলন্ত প্রমাণ। ভদ্র সভ্য উজ্জ্বল ভবিষ্যৎধারী মাহিন নয়, বরং অন্ধকার দুনিয়ার পাপিষ্ট হৃদয়হীন এরিসের জন্য অন্তরপুরে খাক হয়ে যাচ্ছে ওর। এই অনুভূতির নাম জানা নেই, আছে শুধু বুকের রক্ত তোলপাড় করা নিষিদ্ধ সব চাহিদা, যা সমাজ, মানবকুল, এমনকি পুরো পৃথিবীর অন্তরায়। সুউচ্চ ঢাল রাস্তা বেয়ে একদম খাড়া হয়ে নেমে এসেছে খাদে। আশেপাশে বন্য লতাপাতা আর কণ্টক গাছের অভাব নেই। সোদা মাটির উপর দুপা রেখে অন্ধকারের মাঝে সেগুলোই হাত দিয়ে চেপে ধরল ঈশানী। সঙ্গে সঙ্গে কাটার আঘাতে বিদীর্ণ হলো ওর পেলব করতাল। মাত্রাতিরিক্ত ব্যথায় কুকড়ে ওঠে গাছের বাকল ছেড়ে দিয়ে ফের কর্দমাক্ত মাটিতে ধপ করে পড়ল মেয়েটা। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে ফের অসহায় সুরে বলে উঠল, কিভাবে উঠবো আমি? আপনি ঠিক আছেন তো? কিয়ৎক্ষণ নীরবতায় অতিবাহিত হলো। পর মুহূর্তে এরিসের কথা ভেবে গা ছেড়ে দাঁড়িয়ে পড়ল ঈশানী। পায়ের জুতো জোড়া সেখানেই ফেলে রেখে নখের সাহায্যে সন্তর্পণে খামছে ধরল ভেজা মাটি। এক পা দুপা করে উঠে এলো অনেকটা। আশেপাশের বনবিচুটি আর কণ্টক ফুলে বিঁধে চিরচির করে ছিঁড়ে গেল ওর পরনের ফিনফিনে সাদা কুর্তিটা। নিজের অসহায়ত্ব গায়ে মাখল না ঈশানী। স্যাঁতস্যাঁতে মাটিতে হামাগুড়ি দিতে দিতে এসে দ্বারস্থ হলো শুকনো বালির।
তখনই আরেক দফা তীক্ষ্ণ টান অনুভব করলো খোলা চলে। আধারের মাঝে কোনো কিছু স্পষ্ট দেখার জো নেই। পেছনে ফিরে তাকানোর মতো বুকে সাহস নেই। অগত্যা নিজের রেশমের মতো সর্পেল চুলের খানিকটা বিসর্জন দিয়ে তরতরিয়ে উঠে এলো রাস্তায়। ঈশানী যখন রাস্তায় উঠেছে তখন ওর অবস্থা বেগতিক। সমস্ত শরীর জুড়ে টনটনে ব্যথার উপশম। পরনের কুর্তিটা ছিঁড়ে কুচি কুচি, নির্মেদ কোমর পেলবত্বক সবকিছু উন্মুক্ত। লেডিস জিন্সটা একাংশ কাদায় মাখামাখি। গমরঙ্গা সুশ্রী ত্বক জুড়ে ছোপ ছোপ রক্তের অজস্র ক্ষতচিহ্ন। নিজের শরীরে একপল নজর বোলানোর ফুরসত হলো না ঈশানীর। উল্টো দিশেহারা হয়ে রাস্তার এদিক ওদিক সচকিত দৃষ্টিপাত করে ভঙ্গুর স্বরে চেঁচিয়ে ডাকতে লাগলো ইরিশকে। অরণ্য, অরণ্য, আপনি কোথায়? প্রত্যুত্তর এলো না। ক্রন্দনরত গলায় পরপর আবারও ডাকলো ঈশানী। আপনি কোথায় চলে গেলেন অরণ্য? কয়েক মুহূর্ত অতিবাহিত হলো অনিশ্চয়তায়। নিগুড় ব্যথায় নীল হয়ে উঠেছে রমণীর হৃদয়। আত্মচিৎকারের খেই হারাচ্ছে অন্তঃকরণ। ঠিক এমন সময় ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ গাড়ির অপর প্রান্ত থেকে ভেসে আসছে পুরুষালী গঙ্গানির ক্ষীণ আওয়াজ। সামান্য আওয়াজে কর্ণ সচল হলো ঈশানীর। আর এক মুহূর্ত দেরি না করে ঊর্ধ্বশ্বাসে ছুটল সেদিকে। গাড়ির নিকট গিয়ে নিভু নিভু আঙ্গার মারিয়ে আলতো পায়ে খানিক এগোতেই দেখতে পেল ইরিশকে। জ্বলন্ত গাড়ির অপর পার্শ্বে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে অবচেতন হয়ে পড়ে আছে সে। এরিশকে দেখা মাত্রই ভীষণ স্বস্তিতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল ঈশানী। শরীর জুড়ে ঝরঝরিয়ে নেমে এলো ক্লান্তি। হৃদয় গহীনে অকস্মাৎ বেয়ে গেল নৈসর্গিক প্রশান্তির হাওয়া। সংকুচিত পায়ে আরেকটু এগোলো মেয়েটা। কাছাকাছি যেতেই দেখতে পেল নিদারুণ রক্তের প্রবাহে সিক্ত হয়ে আছে এরিশের সমগ্র মুখমণ্ডল। উজ্জ্বল কঠিন চেহারা জুড়ে বীভৎস রক্তের লালিমা বড্ড চোখে লাগলো ঈশানীর। মেয়েটা কাঁদতে কাঁদতে তৎক্ষণাৎ বসে পড়ল ওর শিওরে। নির্দ্বিধায় হাত বাড়িয়ে অপছন্দের মানুষের মাথাটা সন্তর্পণে তুলে নিল নিজের কোলে। মোলায়েম হাত দুটো নিয়ে রাখলো মাফিয়া বসের খড়খড়ে পুরুষালী কপলে। করুণ আর্তনাদ করে বলল, এত রক্ত কেন? এরিশ, শুনছেন? দুহাত দিয়ে ঝাঁকিয়ে উঠল ঈশানী। অতঃপর সুদর্শন রক্তাক্ত মুখটাকে এদিক ওদিক ঘুরিয়ে খুঁজতে লাগলো রক্তপ্রবাহের আসল উৎস। খানিক বাদে আলো আধারির ধোঁয়াশায় আবছা দৃষ্টিপাত করলো মাফিয়া বসের কপালে। চোখে পড়ল বিভৎস ক্ষত। তৎক্ষণাৎ নিজের গলার স্কার্ফটা দিয়ে ওর চওড়া কপালটা পেঁচাতে পেঁচাতে হেঁচকি তুলে কাঁদতে লাগলো ঈশানী। বিড়বিড়ে বলতে লাগলো, আপনাকে আমি ঘৃণা করি, খুব 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 ঘৃণা করি। কি করলেন এটা আপনি? এরকমটা তো আপনার করার কথা ছিল না। আপনি যে হৃদয়হীন, নিষ্ঠুর, তাহলে সব বাদ দিয়ে আমাকে কেন বাঁচালেন? ফের নীরব চিত্তে অনর্গল অশ্রু বিসর্জন। কয়েক প্রহর অচিরেই অতিবাহিত হলো নিস্তব্ধতায়। ঈশানীর এলোমেলো চুলে ঢাকা পড়েছে অশরীরীর রক্তাক্ত মুখমণ্ডল। বাঁধভাঙা কান্নার তোরে রমণীর নির্মেদ পেটের ওঠানামার ঘর্ষণে ক্রমাগত নড়ে চড়ে ওঠে মাফিয়া বস। এক পর্যায়ে নিজের সম্ভ্রমহীন উন্মুক্ত কোমরের খাজে গরম নিঃশ্বাসের প্রগ্ররতায় অকস্মাৎ শিউরে ওঠে নাজুক মেয়েটা। গভীর নিঃশ্বাসে পেলবত্বক ঝলসে যাওয়ার উপক্রম। সহসা তন্দ্রাক কাটে ঈশানীর। কান্নাকাটির লাগাম টেনে ফুপাতে ফুপাতে নিগুড় দৃষ্টিপাত করে ইরিশের মুখপানে। শুনতে পায় অস্পষ্ট স্বরের বিড়বিড়ানি, ভ্যানিলা। ছোট একটা শব্দের প্রয়োগ করে ফের গভীর শ্বাস টানল ইরিশ। হতচকিত হয়ে পড়ল ঈশানী। দু হাতে ইরিশের কপল ঝাঁকিয়ে মৃদু আর্তনাদ করতে লাগলো অহর্নিশ। বলল, আপনি এটা কি করলেন? যদি কিছু হয়ে যেত? আমাকে বাঁচাতে গিয়ে আপনি এতটা আঘাতপ্রাপ্ত কেন হলেন? কি হই আমি আপনার? প্রত্যুত্তর এলো না অপর প্রান্ত থেকে। উল্টো সাকুরাকে গভীর নজরে পরখ করে স্ফীত আওয়াজে প্রশ্ন ছুড়ল মাফিয়া বস, একটা জানোয়ারের জন্য এভাবে কাঁদছ? ইটস নট ফেয়ার। উথাল পাথাল মিশ্র অনুভূতির তোরণে ফের ঠোঁট কামড়ে ফুপিয়ে উঠল ঈশানী। আজ কিছুতেই বাদ মানছে না প্রবল অশ্রুধারা। হৃদয়ের ব্যথা, মস্তিষ্কের নিষেধাজ্ঞা সব একীভূত হয়ে উগরে দিচ্ছে আবেগাশ্রু। কুলের ওপর নির্লিপ্তে শুয়ে থাকা ঘৃণিত অস্তিত্বের দিকে নিষ্প্রভ চেয়ে মেয়েটা কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, আমি জানি না আমি কেন কাঁদছি, কেন এমন করে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে, কেনই বা আপনার কষ্টে এতটা দহন অনুভব হচ্ছে অন্তরে। বিশ্বাস করুন, আমি আমার এই নিষিদ্ধ অনুভূতিগুলোকে আটকাতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না কিছুতেই। নিজের জন্য তোমার চোখে ঘৃণা দেখে অভ্যস্ত আমি সাকুরা। কান্নাটা কিছুতেই সহ্য হচ্ছে না। তুমি কি প্লিজ এটা অফ করবে? সামথিং ইজ বার্নিং হিয়ার। আঙুল দিয়ে নিজের শোঢৌল বক্ষদেশে ইশারা করলো মাফিয়া বস। যা দেখে ঈশানী কাঁদতে কাঁদতে বলল, এইভাবে কেন জীবনের ঝুঁকি নিতে গেলেন হঠাৎ? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে? কিছুই হতো না। কথার মাঝপথে থমকে গেল ঈশানী। নরম কোল থেকে ধীরে ধীরে মাথা তুললে ওর মুখোমুখি হয়ে বসলো ইরিশ। বলল, আমি মরে গেলে কিছুই হতো না। সমগ্র পৃথিবীর কোথাও কিছু থমকে যেত না, বরং একটা দূরদর্শক টেরোরিস্টের মৃত্যুতে বেঁচে যেত গোটা জেনারেশন।
চারিপাশে অসহনীয় নীরবতা। ভীত মেয়েটা ফেলিয়ে চেয়ে আছে শুধু। এই মুহূর্তে অপর প্রান্তের মানুষটাকে ব্ল্যাক হোলের মতোই অস্বাভাবিক শূন্য দেখাচ্ছে, যেন তার অসীম রহস্য আবৃত অস্তিত্ব জুড়ে ঈশানী এক ধরাশায়ী কীটপতঙ্গ মাত্র। নীলের গভীরতা প্রগাঢ় হলো চোখে। নিগুড় দর্শনে মানুষটাকে পরখ করতে করতে আটমনে ভাবল রমণী। বোধহয় থমকে যেত আমার দ্বিধাগ্রস্ত অবচেতন হৃদয়টা। তোমার আর মাহিনের বিয়েটা হচ্ছে না। বিয়ে তো দূরে থাক, দ্বিতীয়বার তোমার দিকে চোখ তুলে তাকালে ওকে জ্যান্ত কবর দিব আমি। গম্ভীর রাশভারী আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানীর। নিগুড় দৃষ্টি ঢাকা পড়ে যায় অবিশ্বাস্য চাহনির আড়ালে। সরু গলার ফাঁক গলিয়ে বেরিয়ে আসে হতবিহ্বল কণ্ঠস্বর। আপনি কি পাগল? নিজের শরীরের দিকে একবার তাকান। কতটা রক্তাক্ত হয়ে আছেন। আপনার ট্রিটমেন্ট প্রয়োজন, আর আপনি পড়ে আছেন আমার বিয়ে নিয়ে। নিঝুম নিরিবিলি রাতে মুখোমুখি একজোড়া অচেতন অস্তিত্ব। বারুদের মতো জ্বলছে হৃদয়, অযাচিত অনুভূতির তুফানে ধরাশায়ী অন্তঃকরণ। অথচ নিরাময়ের উদ্ভাসনে নিতান্তই অপারগ দুজন। সেই তখন থেকে নির্লিপ্তে চেয়ে আছে ইরিশ। স্ট্রিট লাইটের নিয়ন আলোর শিখায় রমণীর অপ্রীতিকর ভূষণ সুস্পষ্ট হয় মানবের মোহনীয় দৃষ্টে। শরীরের ফিনফিনে কাপড়টুকু নিতান্তই অনুপস্থিত। জামা ছিঁড়ে দুভাগ হয়ে যাওয়ার দরুন উন্মুক্ত হয়ে আছে আলো পিছলানোর মোমনরম পেলবত্বক। নিঃশ্বাসের তালে তালে নির্লিপ্তে ওঠানামা করছে কবুতরি নরম বক্ষপিঞ্জর। নারী শরীরের অতি সংবেদনশীল বাঁকানো উপত্যকা জুড়ে লেপ্টে আছে এক টুকরো ফিনফিনে ভূষণ, সম্ভ্রম আচ্ছাদনে যা নিতান্তই সামান্য। যথাযথ জামার অস্তিত্ব না থাকায় ধনুকের মতো নারী দেহটা স্পষ্ট দৃশ্যমান ইরিশের চোখে। মেয়েটাকে মহাবিশ্বের ন্যায় পরখ করতে করতেই এতক্ষণে টনক নড়ে তার। ঈশানীর এই নাজেহাল অবস্থার জন্য নিজেকে দায়ী করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে ইরিশ। তবে দৃষ্টি সরায় না কিছুতেই। আর না তো অক্ষিপুট নমিত করে এক পল। প্রগাঢ় অধিকার বোধ নিয়ে মোহ দৃষ্টে চেয়ে থাকে নির্নিমেষ। যেন ওর নিকট অতি পরিচিত এই দৃশ্য। সেই থেকে বাকশূন্য ইরিশ। আচ্ছা আধারে শূন্য চোখ দুটো অবলোকন করে ঈশানী। অতঃপর গভীর দৃষ্টি অনুসরণ করে নজর বুলায় নিজের শরীরে। সঙ্গে সঙ্গে আড়ষ্টতায় কুকড়ে ওঠে মেয়েটা। অতর্কিত ডগার ন্যায় গুটিয়ে গিয়ে দুহাতে নিচের সম্ভ্রম ঢাকার আপ্রাণ চেষ্টায় অবিরত থেকে ঘুরে বসে অন্যদিকে। তাতে অবশ্য লাভ হলো না বিশেষ, কারণ পেছনের দিকেও একই অবস্থা। অগত্যা উপায়ন্তর না পেয়ে মেয়েটা রিনরিনে আওয়াজে বলে ওঠে, দয়া করে চোখ সরান। আসলে তখন অন্ধকারের মাঝে। কথা শেষ করার ফুরসত পেল না ঈশানী। তার আগেই পেছন থেকে বড়সড় বস্ত্রের আবরণে আচ্ছাদিত হলো ওর উন্মুক্ত নারী শরীর। নিজের হুডিটা ঈশানীর শরীরে জড়িয়ে দিতে দিতে নির্বিঘ্নে বলে উঠল এরিশ, ডোন্ট এক্সপ্লেন। কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কাপড়ের ছোঁয়ায় ভীষণ স্বস্তি পেল মেয়েটা। দ্রুত হাতে হুডির চেনটা লাগিয়ে পেছনে ঘুরল সহসা। তৎক্ষণাৎ বিনা অনুমতিতে ওকে একটানে কুলে তুলে নিল ইরিশ। আবছালোতে ঈশানী তাকিয়ে দেখল মাথায় পেঁচানো ওড়নার একাংশ দিয়ে খুব ভালো মতো নিজের মুখটা আড়াল করে নিয়েছে স্যান্টোগেঞ্জি পরিহিত অ্যাবস্থারি বলমান পুরুষ। কিন্তু আহত শরীরে এভাবে কুলে তোলার কি প্রয়োজন? অগত্যা বাদ সাধল ঈশানী। তড়িঘড়ি করে বলে উঠল, আরে আরে, কুলে তুলছেন কেন? আমি ঠিক আছি। পায়ের চামড়ার একাংশ অক্ষত নেই। তাহলে ঠিক কিভাবে আছো? জবাব দিল না ঈশানী। আলতো করে মাফিয়া বসের পুরুষালী গ্রীবায় দুহাত পেঁচিয়ে নিশ্চিত করলো দৃঢ়তা। অতপর লোকটার আবৃত মুখাবয় পরপ করে শোধালো, মুখ কেন ঢেকেছেন? তোমাকে সেফ রাখার জন্য। বিস্তার সড়কের ফুটপাত ধরে ধাতস্থ পায়ে এগোতে এগোতে রাশভারী আওয়াজে জবাব দিল ইরিশ। এবারে কিঞ্চিত সাহস দেখিয়ে বলে উঠল ঈশানী, আমাকে সেফ রাখার জন্য এভাবে নিজেকে আড়াল করে রেখেছেন? কি হই আমি আপনার? থমকালো ইরিশ। পায়ের গতি পুরোপুরি স্থির করে অকস্মাৎ দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায়। এরিশের হঠাৎ থেমে যাওয়া দেখে কুণ্ঠিত হলো ঈশানীর নাজুক চিত্ত। দৃঢ় হাতে গলা পেঁচিয়ে বুকের উপর সন্তর্পণে লেপ্টে থাকা হতচকিত মেয়েটার পানে নিগুড় দৃষ্টিপাত করল মাফিয়া বস। অতপর কপালে কপাল ঠেকিয়ে মিলন ঘটালো নেত্রদ্বয়ের। নীরবে অতিবাহিত হলো কয়েক মুহূর্ত। পরপরই দুচোখ বুজে গভীর শ্বাস টানল ইরিশ। এক মুহূর্তের জন্য দুনিয়া, সমাজ, এমনকি সকল বিঘ্নতা ভুলে হাসকিস্বরে সম্বোধন করে উঠল, প্রেম আমার। রাত প্রায় 9টা। অমাবস্যার আধারে স্থবির চারিপাশ। অফ হোয়াইট রেঞ্জ রোভারটা মাত্র এসে থেমেছে ঈশানীদের মহল্লার গলিতে। এখানে থেকে মিনিট দুয়েক হেঁটে গেলেই দেখা পাওয়া যায় ওদের শ্যাওলা পড়া দোতলা বাড়ির। গাড়ির অকস্মাৎ ব্রেকে কিঞ্চিত ভরকালো ঈশানী। শুষ্ক একটা ঢোক গেলে এরিশকে উদ্দেশ্য করে বলল, আপনি নিয়ন্ত্রণহীন হয়ে আছেন। ড্রাইভার লোকটাকে সাথে নিয়ে এলেই পারতেন। আমি ঠিক আছি, ছোট করে জবাব দিল ইরিশ। ঈশানীও কথা বাড়ালো না আর। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জানালো, ঠিক আছে, আমি যাচ্ছি। তৎক্ষণাৎ বাদ সাধল ইরিশ। ঈশোর গতি প্রতিরোধ করে বলল, পেছনের সিটে স্নিকার আর জামা কাপড় রাখা আছে, চেঞ্জ করে তারপর যাও। লাগবে না, আমি ঠিক আছি। কিছু একটা ভেবে জিভের ডগায় গাল ঠেললো ইরিশ। কোনো কিছুর তোয়াক্কা না করে চট করেই বলে উঠল, তুমি কি শুধু ইনার পরা অবস্থায় বাড়ি ফিরতে চাচ্ছ নাকি?
মাফিয়া বসের আচানক বাক্যবাণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল ঈশানী। লজ্জা ভয় সংকোচনের মিশেলে ফাঁকা হয়ে এলো রমণীর ফিনফিনে ওষ্ঠাধর। সহসা ফুরিয়ে এলো শব্দভাণ্ডার। জোৎসই প্রত্যুত্তর করার কোনোরূপ বাক্যই খুঁজে পেল না আর। মেয়েটাকে এভাবে চুপচাপ নির্লিপ্ত বদনে বসে থাকতে দেখে পুনরায় বলে উঠে এরিস, আমি বাইরে অপেক্ষা করছি, চেঞ্জ করে নেমে এসো। নিজের কথা শেষ করে কোনোরূপ প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করেই ইলেকট্রিক সিগারেটটা মুঠোয় পুরে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে এলো এরিস। গাড়ির সঙ্গে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে রাস্তার ধারে শটান দাঁড়িয়ে আছে ইরিশ। ঠোঁটের ফাঁকে উদ্ভাসিত ধোয়ার কুণ্ডলি তার। চওড়া কপালে আটকে আছে সাফেদ গজের মোটা প্রলেপ। ধারালো মুখাবয়ব জুড়ে শূন্য অভিব্যক্তির নিদারুণ অস্তিত্ব। মস্তিষ্কে ভার খাওয়া তীব্র যন্ত্রণারা মোটেই ছুতে পারছে না মাফিয়া বসকে। তবে বাংলাদেশের মতো একটা রেস্ট্রিক্টেড জায়গায় দাঁড়িয়ে এমন দুঃসাহসিক একটা কাণ্ড যে ঘটিয়েছে তাকে নিয়ে দুদণ্ড না ভাবলেই নয়। পাইথন লিডারের সঙ্গে চ্যালেঞ্জ গেম খেলছে। নিশ্চয়ই সাধারণ প্রজাতির কোনো পাতি গুন্ডা নয় সে। অতর্কিতে ভাবনায় ডুবল ইরিশ। ঠিক তখনই মধ্যবয়সী কর্কশ গলায় এক উদ্ভট সম্বোধনে ধ্যান ভাঙে ওর। ওই ফুয়া! ব্যান্ডেজ আবৃত কপালে তীক্ষ্ণ বাজ টানল ইরিশ। খানিক বিরক্তি হয়ে ঘুরে তাকালো পেছনে। দেখল মাঝবয়সী একটা বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে আছে অপর প্রান্তে। ইরিশের তীক্ষ্ণ চাহনি পরখ করে ফের তিরিক্ষ আওয়াজ ছুড়ল বৃদ্ধ। নাক মুখ শিকই তুলে বলে উঠল, ওয়া তুই হন আর ফারার মাইয়া অক্কলের লগে এত লাতিয়া কিরর উনো ইবা ভদ্র মাইনসের এলাহা এডে ফেন ফিরিতি নামত এল্লা লাসারা গিরি ন চলিব এল্লা আইলে এলাহার বেক্কিনরে ডাকিয়ে এনে হন ফরিব। যার অর্থ, কে গো তুমি ছোকরা? আমাদের মহল্লার মেয়েদের সাথে এত রাতে কি তোমার? শোনো, এটা ভদ্র মানুষের এলাকা। এখানে প্রেম প্রীতির নামে এসব বেলালাপনা চলবে না। এমন হলে কিন্তু মহল্লার সবাইকে ডেকে ডেকে জানাবো আমি। অকস্মাৎ চড়াত করে ফসে উঠল মস্তিষ্ক। বৃদ্ধের কথায় নির্বিকারে দাঁতে দাঁত পিষল ইরিশ। ছেলেটার এহেন বেয়াদবি ম্যানারলেস মুখাবয়ে পরক করে ফের কথা ছুড়লেন বৃদ্ধা। উবুক উবুক এল্লা ভাব গরের লাগে দে হাই ফেলিব আরে হৈদ্দি গাড়ির ভেতর হন মাইয়া ফুয়া গল্লাই লাইক লাতিয়া জোয়ান মাইয়া ইবা কিরের ফুয়া আক্কলের লগে নাম হোসাই আয়হন বিচার দিও নীতির বাড়িত। যার অর্থ, আরে বাপ রে বাপ, ভাব কানে দেখো, এমনে চাইয়া আছে যেন গিলা খাইব আমারে। বলি গাড়ির মধ্যে কোন মাইয়া আছে? এমন রাত্রিতে জোয়ান ছেলেবার সাথে কি করে সে? নাম বলো, আমি এখনই বিচার দিমো আর বাড়িতে। বৃদ্ধের কুচকে যাওয়া ঢলঢলে গ্রীবাদেশ খুব করে টানছে ইরিশকে। কণ্ঠনালীর ঠিক মাঝ বরাবর একটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারলে খানিক শান্তি লাগত বোধ হয়। পৈশাচিক আশে মত্ত হয়ে দক্ষ কৌশলে শর্ট নাইফটা বের করেও কী ভেবে যেন সেটাকে চুপচাপ আড়াল করে ফেলল ইরিশ। খড়খড়ে করতালের মাঝে ধারালো চাকুটা চেপে ধরে অকস্মাৎ নিক্ষেপ করল জোরালো গম্ভীর আওয়াজ। বউ হয়, গাড়িতে বসা মেয়েটা বউ হয় আমার। লিগাল ওয়াইফ বোঝেন নিশ্চয়ই। তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে গেল বৃদ্ধ। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে নিজের ভুলভাল সম্বোধনের জন্য অজস্র দুঃখ প্রকাশ করে ফের উদ্ভ্রান্ত হয়ে বলে উঠলেন তিনি, ও আচ্ছে আগে না হইবা তুই আর এলাহার জামাই ও দে তো তুই হন বাড়ির জামাই হো ফুত। যার অর্থ, ও আগে বলবো না তুমি আমাদের মহল্লার জামাই হও, তা তুমি কোন বাড়ির জামাই বাবা? বৃদ্ধার কথার পাচ্ছে এরিশ কিছু বলবে তার আগেই গাড়ির ভেতর থেকে শীতল গলায় ডেকে উঠল ঈশানী। হয়ে গিয়েছে, আসুন এবার। বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে জোরপূর্বক হেসে তড়িঘড়ি করে প্রস্থান করে বৃদ্ধা। লোকটা চলে গেলে গাড়ির অভিমুখে পা বাড়ায় ইরিশ। কাছাকাছি এলে ঈশানী জানতে চায়, কে উনি? কিছু বলেছে দেখলাম। নাথিং মাচ, জাস্ট সাম বুলশিট। দরজা ঠেলে ড্রাইভিং সিটে বসতে বসতে জবাব দিল ইরিশ। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গিয়ে বলল, ঠিক আছে, আমি আসছি এবার। কোনোরূপ প্রত্যুত্তর করে না ইরিশ, কেবল সাকুরার যাওয়ার পানে চেয়ে থাকে নিষ্প্রভ। মেয়েটা যখন বেশ খানিকটা পথ এগিয়ে যায় তখন হুট করেই পিছু ডেকে ওঠে ফের। এই যে! লোকটার অযাচিত সম্বোধনে ঘাড় ঘুরিয়ে পেছনে দৃষ্টিপাত করে ঈশানী। নির্বিকার চোখে তার অগণিত প্রশ্নের ছড়াছড়ি। সেদিকে চেয়ে আচমকা বলে ওঠে মাফিয়া বস, লং ড্রাইভে যাবে? কি অথন নীরবতা। পর মুহূর্তেই ঠোঁট উল্টে জবাব দিল বিপরীত পক্ষ, চার দেয়ালে আবৃত ঠান্ডা গাড়িতে পোষাবে না আমার। বালিকা আকাশ দেখতে চায়, এক ঢাল খোলা আকাশ। বাইক চলবে? দ্বিতীয়বার জবাব দিল রমণী। মৃদু হাসি উপহার দিয়ে ফের হারিয়ে গেল তমসায়। বেশ কিছুদিন পরে মস্কো রাশিয়া। শীতের শহর রৌদ্রোজ্জ্বল আজ।
প্রখর রোদের উষ্ণতায় গলতে আরম্ভ করেছে ঠকঠকে বরফের আস্তর। প্যান্ট হাউসের চারিপাশে বিস্তৃত গহীন জঙ্গলে ছোড়ো ছোড়ো সোনালি রোদের ছটা। যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। সেই কতগুলো দিন থেকে একা একাই প্যান্ট হাউসে দিনাতিপাত করে আসছে ফ্লোরা। অবশ্য একা থাকায় বারবারই অভ্যস্ত মেয়েটা। তুষার আর এরিস তো আর ওকে সঙ্গ দেয় না কোনো কালেই। মাঝখানে শুধু ঈশা নিয়ে এসে কতগুলো দিন স্বপ্নের মতো কাটিয়ে গেল এখানে, যেই দিনগুলো ছিল ফ্লোরার নিকট সবচেয়ে সুন্দর আর সবচেয়ে স্মরণীয়। সকাল সকাল থালা বাসন ধুতে ধুতে সিল্কের সামনে দাঁড়িয়ে সুমিষ্ট গলায় গান ধরেছে ফ্লোরা। I saw pitch of heaven waiting patiently for me down, and I was running far away. Would I run off the world someday? Nobody knows, nobody knows. খুব সুন্দর গাও তো তুমি। আই অ্যাপ্রিসিয়েট। গানের শেষাংশে এসে থমকালো ফ্লোরা। অযাচিত পুরুষালী আওয়াজে চকিতে ঘাড় ঘোরালো তৎক্ষণাৎ। দেখলো কাউচের উপর গা এলিয়ে দিয়ে লাউঞ্চের মাঝ বরাবর টান টান হয়ে বসে আছে টমেটো প্রিন্স। ওকে দেখা মাত্রই ভ্রু কুচকালো ফ্লোরা। বিতৃষ্ণ গলায় বলল, আপনি আবার এসেছেন? কতবার বলেছি এরিস তুষার কেউ নেই, কথা কানে যায়নি? ওরা নেই দেখেই তো এসেছি প্রিন্সেস। এত বড় প্যান্ট হাউসে তোমাকে কে পাহারা দিবে বলো তো? তুষারই বা কেমন মানুষ তোমাকে একা ফেলে এভাবে চলে গেল? কথা বলতে বলতে কাওয়াজ ছাড়িয়ে ধীর গতিতে কিচেন কাউন্টারের দিকে অগ্রসর হলো অ্যালেক্স। ফ্লোরা নিজের কাজে অবিরত থেকে জানায়, এসব ভার বকা বন্ধ করুন। প্যান্ট হাউসে এত এত দক্ষ গার্ডস থাকতে আমাকে পাহারা দেওয়ার জন্য আপনার মতো টমেটো প্রিন্সের প্রয়োজন পড়বে না। দরজাটা ওদিকে, আপনি আসতে পারেন। কপট হেসে গ্রীবা বাঁকালো অ্যালেক্স। মেয়েটার গোলাপি আভাযুক্ত পেলক কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, ওদের শক্তি আছে ঠিকই, কিন্তু বুদ্ধি নেই। আর আমি এও জানি তুমি আমাকে প্রচণ্ড ভয় পাও, কারণ তুমি ভালো করেই জানো আমি হায়নার চেয়েও অধিক পরাশক্তিধর। কথা শেষ করে অকস্মাৎ ফ্লোরার জামার হুকটা টান মেরে খুলে ফেলল অ্যালেক্স। অ্যালেক্সের কাণ্ডে থরথর করে কেঁপে উঠল রুশকন্যা। মাখনের মতো নমনীয় পৃষ্ঠদেশে অকস্মাৎ অনুভব করল রুক্ষ হাতের অতর্কিত স্পর্শ। সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠে ফ্লোরা। এক ছোটকায় অ্যালেক্সের হাত সরিয়ে ছাছালো কণ্ঠে বলে, প্যান্ট হাউসে দাঁড়িয়ে ফ্লোরার গায়ে হাত দিচ্ছেন, এত সাহস কি করে হয় আপনার? ফের ফ্লোরার নিকট এগিয়ে যেতে যেতে অ্যালেক্স বলে, কাম অন, ইউ আর জাস্ট এ মেড হেয়ার। আর আমি তোমাকে প্রিন্সেস ডেকেছি। লেটস হ্যাভ এ বিগ রাউন্ড। এখানে কেউ নেই দেখো। তড়িঘড়ি করে চারিদিকে চোখ ঘুরালো ফ্লোরা। সত্যি কেউ নেই আশেপাশে। গার্ডসরা সব গেল কোথায়? অগত্যা শঙ্কিত চিত্তে শুষ্ক ঢোক গেল মেয়েটা। প্রকম্পিত স্বরে বলল, দয়া করে চলে যান, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। ফ্লোরার কথা গায়ে না মেখে খপ করে ওর হাতটা টেনে ধরে অ্যালেক্স। কোমল চিবুকে আলতো হাত বোলাতে বোলাতে বলে, কিচ্ছু খারাপ হবে না, তুমি জাস্ট নিজের মুখটা বন্ধ রাখবে। অযাচিত স্পর্শে ঘৃণায় চোখমুখ খিচিয়ে ফেলল ফ্লোরা। হাত ছড়িয়ে ওর ফর্সা গলায় মুখ ডোবাবে অ্যালেক্স। সেই উদ্যোগে ধীরে ধীরে গ্রীবা নমিত করল সম্মুখে। ঠিক তখনই শক্ত হাতের তীব্র এক কষাঘাত হামলে পড়ল ওর সদ্য সেরে ওঠা পুরুষালী চোয়ালে। এক ঘুষিতে মেঝেতে মুখ থুবড়ে পড়ল টমেটো প্রিন্স। ব্যথার তোড়ে গুঙ্গিয়ে উঠে কোনো মতে পেছন দিকে ঘাড় ফিরিয়েছে কি ফেরায়নি, তৎক্ষণাৎ ওর বুকের উপর হাঁটু গেড়ে বসে দু হাতে এলোপাথারি ঘুষি দিতে শুরু করে আগন্তুক। মুহূর্তেই নাক মুখ থেতলে গিয়ে বিভৎস চিত্র ধারণ করে অ্যালেক্সের সমগ্র মুখমণ্ডল। বুকের উপর শক্ত ভারে শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ফলস্বরূপ তিরতিরিয়ে রক্তে ভরে উঠল শুভ্র চোখের কোটর। অ্যালেক্সের এমন ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে ফ্লোরা। উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে দুহাতে আঁকড়ে ধরে তুষারের বাহু। বলবান পুরুষালী শক্তির সঙ্গে পেরে ওঠার বৃথা চেষ্টা চালিয়ে উদ্গ্রীব হয়ে বলে, ছাড়ুন, নইলে মরে যাবে এক্ষুনি। ফ্লোরার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে শুধু অ্যালেক্সকে মেরেই যাচ্ছে একাধারে। হাতের কাছে অবিরত থেকে গর্জন করে বলে উঠে সে, কাকে মেট বলিস তুই? কে তোর মেট? প্যান্ট হাউসে দাঁড়িয়ে তুষারের জিনিসে হাত দিয়েছিস? তোকে আর দিনের আলো দেখতে দেব ভেবেছিস, বাস্টার্ড? ফের অজস্র কষাঘাতে বিদীর্ণ হলো অ্যালেক্সের মাংসপিণ্ড। ছেলেটার অবচেতন হওয়ার উপক্রম। ফ্লোরা এবার কেঁদেই ফেলল কুণ্ঠায়। পেছন থেকে তুষারকে থামানোর প্রাণপণ চেষ্টা করে বলল, তুষার থামুন, প্লিজ থামুন। মারতে হলে টর্চার সেলে নিয়ে যান, তবুও দয়া করে এখানে এসব বন্ধ করুন। টর্চার সেলের নাম মুখে নিতেই হুট করে বদলে গেল ওর অভিব্যক্তি। কি ভেবে যেন অকস্মাৎ আড়ালে মুঠিবদ্ধ করে নিল দুহাত। এরই মাঝে ফ্লোরার টানা হেঁচড়া কান্নাকাটিতে থামতে বাধ্য হয় তুষার। মেয়েটাকে আচানক ধমকে উঠে বলে, কতবার বলেছি মাফিয়া প্যান্ট হাউসে ইনোসেন্ট সেজে থাকা বন্ধ করো। তোমাকে প্রটেক্ট করার জন্য সবসময় বসে থাকবো না আমি। কথা শুনেছ আমার? কি করেছি আমি?
রুশকন্যার ক্রন্দনরত কণ্ঠস্বর। অশ্রুসিক্ত মেয়েটাকে এক পল পরক করে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। দাঁতে দাঁত পিষে বলল, এই যে একটু রক্ত দেখে কেঁদে ভাসাচ্ছ, এটাই তোমার দুর্বলতা। এইসব এখনই বাদ না দিলে ভবিষ্যতে আফসোস করবে তুমি। মাফিয়া পেন্ট হাউসে কেউ তোমার ইনোসেন্সি, তোমার ওই বাচ্চা বাচ্চা চেহারা দেখার জন্য বসে নেই। এখানে থাকতে হলে ডেভিল হতে হয়, নয়তো হরিণ শাবকের মতোই হায়নাদের দংশনে অস্তিত্ব হারাবে নিজের। আপনি কী সব বলছেন? নাও লিভ মি অ্যালোন। অ্যালেক্সের নিথর দেহটা লাউঞ্চে ফেলে রেখেই লম্বা পা ফেলে গটগটিয়ে উপরে উঠে যায় তুষার। তুষারের যাওয়ার পানে নিগড় দৃষ্টি ফেলে আরেক দফা ফুপিয়ে কেঁদে ওঠে ফ্লোরা। নাক টেনে অস্ফুটে বলে, আপনি ভীষণ নির্দয় তুষার, বরফপিণ্ডের মতোই কঠিন আপনার হৃদয়। ওদিকে মুখের মাঝে জমে থাকা তরতাজা রক্তগুলো থু দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে রুগ্ন শরীরটাকে টেনে হিসড়ে নিয়ে যেতে যেতে ফ্লোরার পানে কুটিল দৃষ্টিপাত করে বিড়বিড়ায় অ্যালেক্স। যেই জিনিস একবার ভালো লাগে সেদিকে বারবার নজর দেয় টমেটো প্রিন্স। কেউ আটকাতে পারে না। কথাটা ভালো মতো মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রিন্সেস। কথার শেষে মুখ জুড়ে খেলে যাওয়া বিশ্রী এক কপট হাসি অচিরেই অন্তরাত্মায় কাঁপন ধরালো রুশকন্যার। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমার গল্পের পর্ব 34। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।